Assalamu alaikum. Welcome to back another episode on right from verbs. Let's get started it, dear students. আমি গত অনলাইন ক্লাসে তোমাদের রুলস রাইট ফ্রম ভার্বের 4টি রুলস শিখেছিলাম। এই ক্লাসে আমি আরও কিছু রুলস শেখানোর ট্রাই করব। তোমরা আবারও যথারীতি কলম এবং খাতা নাও এবং যে রুলসগুলো আমি বোর্ডে লিখতেছি সেই রুলসগুলো খাতায় লিখে নাও। সো ডিয়ার স্টুডেন্টস, রুলস নং এটা 5, তোমরা খাতায় একটু লিখে রাখো। কোনো ইংরেজি বাক্যে যদি ডিয়ার স্টুডেন্টস, আমি যে রুলসটি লিখলাম তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে নাও। সেটি হচ্ছে কোনো ইংরেজি বাক্যে যদি অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, পাস্ট প্লাস যে কোনো সময়, যেমন পাস্টের পরে যে কোনো সময় থাকলে সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার লাস্ট প্লাস যে কোনো সময়, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, তো যে লাস্টের পরে যে শব্দটি থাকুক না কেন সময়ের, তাহলে এই বাক্যটি অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে আরও ভালো হবে। যেমন আমি একটি উদাহরণ খাতায় ব্ল্যাকবোর্ডে লিখেছি, দেখো একটু উদাহরণটি। সেটি হচ্ছে হি কাম ইয়েস্টারডে। হি কাম ইয়েস্টারডে। যেহেতু এই বাক্যে অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে আছে, তাহলে আমাকে কি করতে হবে? এই বাক্যটিকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো প্রথমে সাবজেক্টটা বসবে, তারপরে এই মূল ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথম সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম। সো এর কারেক্ট আনসারটা হবে হি কেম yesterday. He came yesterday. So dear learners, আমরা যে রুলসটি শিখলাম সেটি হচ্ছে কোনো ইংরেজি বাক্যে যদি অতীত নির্দেশক কিছু শব্দ বা অ্যাডভার্ব যেমন ইয়েস্টারডে, আগো, ওয়ান্স, পাস্ট প্লাস যে কোনো সময়, লাস্ট প্লাস যে কোনো সময়, বা এই জিনিসগুলো যদি থাকে তাহলে বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। আর পাস্ট ইনডিফিনিটের গঠনটা হয় প্রথম সাবজেক্ট বসে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার লার্নার্স, এর পরের যে রুলসটা শেখাবো সেটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। আশা রাখি তোমরা উপকৃত হবে। রুলস নং 6, আমরা দেখি অনেক সময় একই সময়ে দুইটি কাজ কী হয় বলো তো? সংগঠিত হয়। একই সময়ে দুইটি কাজ সংগঠিত হয়। সে ধরো তোমরা বাসা থেকে 9:30-এ স্কুলের উদ্দেশ্যে বের হলে যে 10টায় যে আমরা ক্লাসে অ্যাটেন্ড করব, কিন্তু পথে তোমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হয় যার সঙ্গে কিছু আলোচনা না করলেই নয়। তখন কি করলে? তার সঙ্গে তোমরা কিছু গল্প করলে। তো তোমার প্রথম কাজ হচ্ছে বাড়ি থেকে স্কুলে আসা। দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার
স্কুলে এসে ক্লাসে অ্যাটেন্ড করা। ডেডলাইনসে একটু বুঝতে চেষ্টা করবে। তোমার প্রথম কাজটি কি বলো তো? বাড়ি থেকে স্কুলে আসা। তুমি টার্গেট নিয়েছিলে 9:30 থেকে রওনা দিলাম, আমি 9:50 পৌঁছে ক্লাসে অ্যাটেন্ড করব। কিন্তু পথে যে কোনো কারণে হোক তুমি জ্যামে পড়ো, অথবা তোমার এক ক্লোজ বন্ধুর সঙ্গে দেখা হয়েছে যার জন্য তুমি কি করতে পারলে না, স্কুলে এসে পৌঁছিলে তুমি 10:15-তে, কিন্তু ততক্ষণে তোমার ক্লাসটা কি হয়ে গেছে বলো তো? 10টা থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ তুমি স্কুলেও আসতেছো, এটাও তোমার কাজ চলতেছে 10টায়, এবং তোমার ক্লাস 10টায় এটাও চলতেছে। তো এরকম একই সময়ে যদি দুইটি কাজ শুরু হয়, তখন সেই বাক্যগুলো ইংরেজিতে নো সুনার, হার্ডলি, কেয়ারসলি ইত্যাদি নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়। আমি আবারও ক্লিয়ার করতেছি, ইংলিশ অনেক বাক্যই আমরা দেখি এরকম নো সুনার, হার্ডলি, কেয়ারসলি ইত্যাদি নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হবে। কখন শুরু হবে? যদি একই সময়ে দুইটি কাজ সংগঠিত হয়, অর্থাৎ একই সময়ে যদি দুইটা কাজ চলতে থাকে। এই ধরনের বাক্যগুলো আমরা নো সুনার, হার্ডলি, কেয়ারসলি ইত্যাদি দ্বারা শুরু করতে পারি। তো এই ক্ষেত্রেও রাইট ফ্রম ভার্বের এখানে রুলস আছে, গুরুত্বপূর্ণ একটি রুলস। সেটি হচ্ছে যে যখন এই নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, এরপরে বসে হচ্ছে হ্যাড, এরপরে বসবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নো সুনার, হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে নো সুনার দ্বারা বাক্য শুরু হলে পরের বাক্যটি শুরু হবে দ্যান কনজাংশন দ্বারা। হার্ডলি দ্বারা শুরু হলে পরের ক্লোজটি শুরু হবে হোয়েন বা বিফোর দ্বারা, এবং কেয়ারসলি দ্বারা শুরু হলেও পরের বাক্যটি শুরু হবে হোয়েন বা বিফোর দ্বারা। এরপরে আবারও কি হবে? একটা সাবজেক্ট বসবে, বসার পরে ভার্ব এর পাস্ট ফর্ম। তোমরা সুন্দর করে খাতায় এই রুলসটিকে একটু লিখে নাও। নো সুনার, হার্ডলি, কেয়ারসলি, নো সুনার, হার্ডলি, কেয়ারসলি। এরপরে কি লিখলাম আমি এখানে? হ্যাড। এরপরে লিখছি সাবজেক্ট, অর্থাৎ এখানে এটা হচ্ছে প্রথম কর্তা, বাক্যের যে প্রথম যে ক্লোজটি থাকে সেই সাবজেক্টে বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। নো সুনার দ্বারা হলে পরের বাক্যটি শুরু হবে দেন দ্বারা। এরপরে আবারও সাবজেক্ট বসে ভার্বের পাস্ট ফর্ম। হার্ডলি দ্বারা শুরু হলে পরে ক্লোজটি শুরু হবে হোয়েন বা বিফোর দ্বারা। এরপরে সাবজেক্ট বসবে ভার্বের পাস্ট ফর্ম। কেয়ারসলি দ্বারাও ঠিক একইভাবে। সবার আগে সুন্দর করে এই স্ট্রাকচারটি খাতায় লিখে নাও। এবং আমি আবারও বললাম, যখন এই নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো কি বলো তো? নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তখন এই হ্যাড অর্থাৎ যে কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে কি হয়? আগে বসে। এটিও একটু তোমরা এনবিতে লিখে রাখো, নোট অফ বিনে। অর্থাৎ আমি কি বললাম? নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসে। যেমন আমরা একটা উদাহরণ দেখব, সেটি হচ্ছে নেভার উইল আই গো দেয়ার। এর অর্থ হচ্ছে আমি সেখানে কখনোই যাব না। যেহেতু এই বাক্যটা কি হয়েছে? নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাসার্টিভ বা নেগেটিভ সেন্টেন্সে জানি, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স, যে উইলটা বসার কথা ছিল সাবজেক্ট আই এর পরে। কিন্তু এখানে দেখো আই এর পরে না বসেছে কোথায় বলো তো? আই, সাবজেক্ট এর ঠিক আগে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই বাক্যটি অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে অর্থাৎ এই জায়গায় না বসে সাবজেক্টের আগে বসবে। তো এই যে নো সুনার, হার্ডলি, কেয়ারসলি এই বাক্যগুলো নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো দ্বারা যখন কোনো বাক্য শুরু হয়, তখন এই হ্যাড সাবজেক্টের পরে না বসে হ্যাড
সাবজেক্টের পরে না বসে কোথায় বসবে, আগে বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিলে আরও একটু ভালো বুঝবো। আমি একটি উদাহরণ লিখছি, উদাহরণটির দিকে দেখো। নো সুনার আই রিচ হোম, নো সুনার আই রিচ হোম দ্যান হি গো আউট। এবং আমি আরেকটি কথা বলে রাখি, সেটিও একটু মনোযোগ দিয়ে শোনো। যখনই কোনো বাক্য এরকম নো সুনার, হার্ডলি অথবা কেয়ারসলি দ্বারা শুরু হবে, বাংলায় অর্থ দাঁড়াবে যেতে না যেতে, আসতে না আসতে, খেতে না খেতে। যেমন এই বাক্যটির অর্থ হবে আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতে কি হলো, সে বের হয়ে গেল। তো আমরা এখন একটু উদাহরণটিকে স্ট্রাকচারের সঙ্গে মিলে নেই, তাহলে পেয়ে যাব। যেমন এই বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা, নো সুনার দ্বারা। তাহলে নো সুনারের পরে কি বসবে, হ্যাড। তাহলে কারেক্ট আনসারটা হবে নো সুনার হ্যাড, তারপরে বসবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আই, তারপরে মূল ভারে পাস্ট পার্টিসিপল, রিচের পাস্ট পার্টিসিপল রিস্ট। নো সুনার হ্যাড আই রিস্ট হোম, আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতে, তারপরে যেহেতু নো সুনার এরপরে শুরু হবে বাক্যটি দেন দিয়ে, দেন। এরপরে আবারও সাবজেক্ট বসবে, সাবজেক্টটা হি দেওয়া আছে, এবং এর গোর পাস্ট ফর্মটা কি, ওয়েন্ট এওয়ে, গো ওয়েন্ট এওয়ে। তাহলে লার্নার্স আমরা তো বুঝতে পারলাম যে এরকম নো সুনার, হার্ডলি বা কার্সলি দ্বারা বাক্য শুরু হলে এরপরে বসবে হ্যাড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মূল ভারে পাস্ট পার্টিসিপল, তারপরে নো সুনারের জন্য দেন। এই বাক্যটা যদি হার্ডলি, আমি নেক্সট পরের যে উদাহরণটা দেখবো সেটা হার্ডলি দিয়ে দেখাবো। এরপরে হচ্ছে দেন, তারপরে আবার সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমরা পরের উদাহরণটি আরও লক্ষ্য রাখি, আরও ভালো বুঝবো। তো ডিয়ার লার্নার্স, আমি যে রুলসটি লিখলাম, হার্ডলি দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। দ্যাট মিনস এটা আসলে দেখো, যেহেতু এই বাক্যটি হার্ডলি দ্বারা শুরু হয়েছে, পরের সেন্টেন্সটি শুরু হবে হোয়েন দ্বারা, এবং এরপরে কী হবে, সাবজেক্ট বসে মূল ভারের পাস্ট ফর্ম। এখানে স্ট্রাকচারটা হবে তাহলে কি, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড the students entered into ক্লাসরুম। যেহেতু এই সেন্টেন্সটি শুরু হয়েছে হার্ডলি দ্বারা, এবার আমি আর দেন ব্যবহার করব না, এবার আমাকে ব্যবহার করতে হবে হোয়েন, হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। বাংলায় অর্থ দাঁড়ালো হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল। এটা ন্যাচারাল, অর্থাৎ যখনই কি করলো, শিক্ষক ক্লাসরুমে দাঁড়ালো, তোমরা কি করো, স্যারকে সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়িয়ে যাও।
এবং এই বাক্যটি হার্টলি দ্বারা শুরু হওয়ার জন্য এখানে কনজাংশনটা ইউজ করা হয়েছে হোয়েন। আর এখানে সাবজেক্টের আগে হ্যাড, তারপর এটা তো মূল ভারের পাস্ট পার্টিসিপল এবং এরপরে সাবজেক্ট বসে ভারের পাস্ট ফর্ম। তো এরপরে আমি আবারও কী করবো বলো তো, দ্বিতীয় রাইট ফ্রম ভার্বের ক্লাসেও আমি কিছু রুলস আলোচনা করলাম। এরপরে ইনশাল্লাহ আবার পরের অনলাইন ক্লাসে আমি আরও কিছু রাইট ফ্রম ভার্বের রুলস আলোচনা করব। তোমরা নিয়মিতভাবে এই রাইট ফ্রম ভার্বের রুলসগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো, আশা রাখি উপকৃত হবে। সি ইউ এগেইন, আল্লাহ হাফিজ।